হ্যালো বন্ধু, আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকুন। আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। কী ভিডিও জানেন তো? কাল্লা গাছ কুঠে কেন হয় আর কী করলে এর সমাধান অবশ্যই হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কারণ একটা লাইক আমার এনার্জিকে অত্যন্ত বাড়িয়ে তুলবে। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বটেই, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপনার জন্য ওই সাবস্ক্রাইব করার জন্য অল বাটনটা যদি ক্লিক করেন তাহলে আপনার সর্বপ্রথম আপনার মোবাইলে আগে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, তাহলে অবশ্যই ভালো হবে, কারণ আপনি উপকার পাবেন, আপনার সঙ্গে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদেরা এই কাল্লা গাছের সমস্যায়, যেটা বর্তমান যে কাল্লা গাছের যে ভয়ঙ্কর সমস্যা, সেই ভয়ঙ্কর সমস্যা থেকে আপনিও মুক্ত হবেন, আপনার আত্মীয় স্বজন সকলেই মুক্ত হবেন। তা কাল্লা গাছ কুঠে কেন হয়, কী করলে এর সমাধান অবশ্যই দূর হবে। কাল্লা গাছের যেটা ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে কাল্লা গাছের ডগা কুচকে যাওয়া, যাকে বলা হয় কুঠে হয়ে যাওয়া। সেই কারণগুলো আমি একের পর এক আপনাদেরকে বলছি। দেখুন বন্ধু, এটা আমি আছি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বিনপুর নামক গ্রামে এক কৃষকের মাঠে। এই কৃষক প্রায় 10 কাঠা কাল্লা জমিতে কাল্লা রোপণ করেছেন, কাল্লা গাছ বীজ বপন করেছেন। এখান থেকে গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে, কিন্তু এটা সমস্যা হয়েছে কি জানেন তো? এটা সমস্যা এখনও পর্যন্ত জল পায়নি, মাটিতে জলসেচ দেওয়া হয়নি। কারণ আমরা জানি যে প্রত্যেকটা গাছ কিংবা প্রত্যেকটা জীবন ধারণের জন্য জল একান্তই প্রয়োজন। আমরা যেমন শুধু জল খেয়েও বাঁচতে পারি না, তেমনি এই কাল্লা গাছ জল ছাড়া সমস্ত জীবন ধারণ বিন্দুমাত্রই করতে পারবে না। তা জল একান্তই দরকার গাছের সুস্থতা, গাছের গ্রোথ বৃদ্ধির জন্য। কারণ গাছ প্রয়োজনীয় মাটি থেকে যে খাবার শোষণ করে সেটা জলের মাধ্যমে। প্রয়োজনীয় জল গাছ গ্রহণ করে, বাদ বাকি অপ্রয়োজনীয় জল গাছ পাতার মাধ্যমে বাষ্পায়ন করে দেয়। আপনারা সেটা জানেন। যাক, বেশি কথাবার্তায় যাচ্ছি না, আমি মূল ভিডিওতে চলে আসছি। এই কাল্লা গাছের কুঠে রোগ বা কাল্লা গাছের যে লিফ কার্ল ভাইরাস, পাতা কুঁচকে যাওয়া, এগুলো কেন হয়, কোন কোন কারণের জন্য হয়, আমি একের পর এক আপনাদেরকে জানাচ্ছি। এই যে কাল্লা জমি, এই ধরুন কাল্লা জমি, এই জমিতে জো নেই, মানে রস নেই, বিন্দুমাত্র কোনো রস নেই। এখানে দেখুন কাল্লা গাছটা খুব সুস্থ আছে, এই কাল্লা গাছটা খুব সুস্থ আছে, এখনও পর্যন্ত কোনো এর এফেক্ট পড়ছে না। কিন্তু একের পর এক দেখা যাচ্ছে যে এর জলের প্রয়োজন। কারণ জল গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে, কিংবা গাছ প্রয়োজনীয় রস মাটি থেকে যে সমস্ত খাবার যদি শোষণ করে, তাহলে জানবেন যে আপনার গাছের পাতায় নতুন নতুন দ্রুত গতিতে পাতা, কিন্তু কুঁচি পাতা বের হচ্ছে। আর যখন দেখবেন যে আপনার গাছ কিন্তু নেতিয়ে পড়ছে, অর্থাৎ ঝুমে যাচ্ছে, তখন আপনি জানবেন যে এই মাটিতে রস নেই, অর্থাৎ জলের অভাব হয়েছে। আর জলের অভাবের কারণে এই পাতার ডগা কিন্তু কুঁচকে যাবে, অর্থাৎ কুঠে হয়ে যাবে। সেই গাছটা পরবর্তী সময় যদি জল দেন, সঠিক টাইমে জল না দিয়ে পরবর্তী সময়ে যদি জল দেন, তাহলে কিন্তু আপনার এই গাছ যেরকমভাবে বৃদ্ধি হচ্ছিল সেই বৃদ্ধি হবে না, অর্থাৎ গাছ অসুস্থ হয়ে যাবে। আমরা খাবার দাবার না খেলে কেমন অসুস্থ হয় বলুন? আপনাকে যদি 3 দিন কিংবা 5 দিন না খেয়ে রাখা হয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে? সেরকম এই গাছ তার প্রয়োজনীয় খাবার মাটি থেকে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এমনকি প্রয়োজনীয় অনুখাদ্য মাটি থেকে যদি না শোষণ করতে পারে, তাহলে গাছ কিন্তু অবশ্যই নেতিয়ে পড়বে। কারণ সূর্যের বর্তমানে তাপমাত্রা সকাল 9টার পর থেকে, এটা হচ্ছে সরস্বতী পূজা, আজ সরস্বতী পূজার দ্বিতীয় দিন। এই সরস্বতী পূজার পর থেকে সূর্যের টেম্পারেচার অত্যন্ত হাই হচ্ছে। সকাল এবং সন্ধ্যেবেলায়, অর্থাৎ রাত্রিবেলায় হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রা গাছ যদি সহ্য করতে না পারে, একই মাটিতে রস নেই, তার উপর তাপমাত্রা এই গাছটা সহ্য করতে পারবে না। তাই বন্ধু, আপনারা জলসেচের ব্যবস্থা করুন, মাটিতে যেন রস থাকে। মাটিতে রস থাকলে এই কুঠে রোগটা আপনার হবে না, ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ, আপনি কিংবা আপনারা কোনো আজেবাজে কীটনাশক ব্যবহার করবেন না। আমি কীটনাশকগুলোর নাম একের পর এক আপনাদেরকে জানাবো। কারণ কীটনাশকগুলো হচ্ছে এমন একটা কীটনাশক, আপনি যদি দামি কীটনাশক ইউজ করেন, দামি কীটনাশক ইউজ করেন অবশ্যই ভালো, কিন্তু আপনি যদি প্রয়োজনীয়র বাইরে কীটনাশক ইউজ করেন, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে, আপনার গাছ কিন্তু কুঠে হয়ে যাবে। কারণ ধরুন প্রচণ্ড তাপমাত্রা, এই সময় আপনি হয়তো কীটনাশক রোগার দিয়ে দিলেন, হামলা দিয়ে দিলেন। আপনাকে কেউ বললো যে হামলা দিয়ে দাও, পোকামাকড় চলে যাবে, রোগার দিয়ে দাও, পোকামাকড় চলে যাবে, প্রোফেনোফস দিয়ে দাও, আপনার পোকা চলে যাবে, প্রচুর গন্ধ। এসব কীটনাশক ইউজ করবেন না কাল্লা গাছে। তাহলে কিন্তু আপনাদেরকে সঠিক কীটনাশক ইউজ করতে হবে। অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত কীটনাশকগুলো, ভালো কীটনাশকগুলো বলবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, নাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে আজেবাজে কীটনাশক স্প্রে করবেন না, আপনার গাছে ক্ষতি হতে পারবে। প্রয়োজনীয় সময়, অর্থাৎ আপনি জলসেচ দিলেন, তারপরে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করবেন ছোটো অবস্থায়। প্রথমে দামি ফাঙ্গিসাইড দিয়ে খরচা আপনারা বাড়াবেন না।
দামি কীটনাশক যদি দিয়ে খরচা আপনারা বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিছু মুনাফা দেখতে পারবেন না। কারণ আমরা চাষ করি কিছু পয়সা রোজগার করার জন্য, আমরা খরচা করার জন্য চাষ করি না, চাষ করি হিসেবে কিছু পয়সা আমরা যাতে লাভ করতে পারি, অর্থাৎ মুনাফা অর্জন করতে পারি। আমরা সমস্ত পয়সা যদি আমরা কৃষিকাজের মাধ্যমে ঢেলে দিলাম, লাস্টে দেখা গেল যে আমরা 1 বিঘা জায়গায় 10 থেকে 15,000 টাকা আমরা এই করলা চাষে ব্যয় করেছি আর বিকেজি 17,000 টাকা, তাহলে কিন্তু মাত্র 2,000 টাকা লাভ। সেক্ষেত্রে আপনার চাষের প্রতি এনার্জি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রথমে কম দামি কিছু ফাঙ্গিসাইড ইউজ করবেন। কম দামের মধ্যে সেরা ফাঙ্গিসাইড হচ্ছে স্প্রিন্ট পাউডার। সেই স্প্রিন্ট পাউডারের মধ্যে থাকে কার্বনডাইজিম এবং ম্যানকোজেব। সেই স্প্রিন্ট পাউডার যদি এই গাছে ইউজ করেন ছোট অবস্থায়, এই গাছটা ছোট অবস্থা, এখন যদি আপনারা স্প্রিন্ট পাউডার শিশু অবস্থায় 1 থেকে 2 বার ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার গাছের মধ্যে যে সমস্ত ফাঙ্গাসগুলো থাকবে, অর্থাৎ যে সমস্ত ছত্রাকগুলো লাগছে কুয়াশার কারণে, টেম্পারেচারের এদিক ওদিক কারণে, ওয়েদারের প্রাকৃতিক যে ওয়েদার, সেই প্রাকৃতিক খামখেয়ালিপনায় যে সমস্ত ওয়েদার তৈরি হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, এই সমস্ত পাতাগুলোর যে ফাঙ্গাস বা ফাঙ্গিসাইড ছত্রাকগুলো থাকে, সেই ছত্রাকগুলো কিন্তু আপনাদের অ্যাটাক করবে না। আরেকটা মূল কারণ হচ্ছে, তাহলে গাছ আপনার সুস্থ থাকবে। আরেকটা কারণ হচ্ছে, আপনার যদি 2-1টা গাছ অর্থাৎ 2-1টা ডগ যদি আপনার মনে হয় যে বসে গেছে, কিংবা এই ডগ যদি কুচকে গেছে কিংবা কুঠে হয়ে যাচ্ছে, তখন আপনাকে কিন্তু ভালো কীটনাশক স্প্রে করতে হবে। ভালো মানে হচ্ছে এটাই যে দাম বেশি মানে এটাই ভালো নয়। দেখুন, এটা হচ্ছে খুব ভালো উন্নত মানের বীজ, যেখানে দেখা যাচ্ছে দেখুন এই গোড়া থেকে কিন্তু কালার মানে যে জালি অর্থাৎ করলা ধরে গেছে, এটা গাঁঠে গাঁঠে ধরবে, কারণ F1 হাইব্রিড BSF-এর রসুন কাল্লা, এটা হচ্ছে খুব শীঘ্রই এমনকি মিডিয়াম সাইজের কাল্লা হবে। কাল্লাটা থেকে প্রচুর টাকা আয় হবে। তাহলে কি বললাম, কম খরচের মাধ্যমে স্প্রিন্ট পাউডার ইউজ করে নিলেন। তার সঙ্গে আপনারা বায়ো R303 ইউজ করতে পারেন শুরুতে। পোকা কিন্তু লেগে গেলে থ্রিপস, এফিড, জেসিড কিংবা মাকড় যদি লেগে যায়, যেহেতু তাপমাত্রা বাড়ছে, এরপর পোকার উৎপাত কিন্তু বাড়বে, পোকার প্রাদুর্ভাব প্রচুর দেখা যাবে। যে সমস্ত শোষকগোত্রীয় সাকিং পেস্ট যেগুলোকে আমরা বলি শোষকগোত্রী পোকা, মানে পাতার নরম ডগে, ঠিক এই জায়গায় এই পোকাগুলোর বাস। এই ডগার যে নরম অংশের রস খুব সুন্দর, অত্যন্ত কম সময়ের মধ্যে কম পরিশ্রমে পোকাগুলো কিন্তু এই ডগা থেকে রস শোষণ করে। আর এই ডগায় যখন রস শোষণ করবে, তখন কিন্তু ডগাটার রসটা আর উপর দিকে তুলতে পারবে না, এইখানে কিন্তু গাছটা ভোঁতা হয়ে যাবে, মানে কুটে হয়ে যাবে। তখন আপনি দামি দামি ফাঙ্গিসাইড, দামি দামি কীটনাশক দিলেও রোধ হবে না। তাহলে প্রথম থেকে আপনাদেরকে বায়ো R303 অথবা আপনাদেরকে ইউজ করতে হবে কি, যে কোনো থিপস, মাইটস, এমনকি সাদা মাছির গোত্রীয়, যেমন ব্ল্যাক বায়োকেমিক্যালস ব্ল্যাক, অথবা আপনাকে ইউজ করতে পারেন আপনারা ব্ল্যাকের সঙ্গে আপনারা অ্যাসিটাপিমিড 10 গ্রাম ইউজ করতে পারেন, অ্যাসিটাপিমিড, অথবা একতারা ইউজ করতে পারেন। অথবা দামির দিক দিয়ে যদি আপনারা ইউজ করেন, একটু গাছটা বড় হলো, একটু গাছটা বৃদ্ধি পেলো, সে সময় আপনাদেরকে ডেলিকেট ইউজ করতে হবে। ডেলিকেট যে 20 ml থাকে, সেটা 20 লিটার জলে অবশ্যই আপনারা ইউজ করবেন। এখানে ওষুধে 10 কাঠা জায়গায় 1 ট্যাঙ্কি ওষুধই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর গোড়াতে, গাছের গোড়া যাতে স্ট্রং থাকে, এটা একটা কারণ। গাছে রসও আছে, জলও দিয়েছেন, মানে মাটিতে রস আছে, এমনকি পোকার ওষুধও দিয়েছেন, যার জন্য পোকাও নেই। তাহলে আপনাকে কী করতে হবে, যে রাসায়নিক ফার্টিলাইজারগুলো ব্যবহার করেন, তার সঙ্গে অনুখাদ্য ব্যবহার করবেন। অনুখাদ্যের মধ্যে থাকবে জিঙ্ক, বোরন, মোলিবডেনাম, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ফ্লবিক অ্যাসিড, অ্যামোনিয়া অ্যাসিড, এইসব গ্রুপের যে অনুখাদ্য, কারণ গাছের জীবন ধারণের জন্য অনুখাদ্য একান্ত দরকার, সেই অনুখাদ্যগুলো ইউজ করবেন। তাহলে দেখবেন যে আপনারা মাটিতে জলসেচের অভাবও দূর হয়েছে, মাটিতে গাছের প্রয়োজনীয় যে ফাঙ্গিসাইড সেগুলোও দূর হয়ে গেছে, মানে ব্যবহার করছেন, এমনকি অনুখাদ্যও দিয়েছেন। তাহলে জানবেন আপনার গাছ সুরক্ষিত আছে। গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফল হারভেস্টিং করবেন, আপনার গাছে কুঠে লাগবে না। আর যদি 2-1টা গাছ আপনাদের জমিতে কুঠে লাগা কিংবা কাল ভাইরাস, লিফ কাল ভাইরাস, পাতা কুচকানো যদি লেগে যায়, তাহলে ওই গাছটা যদি তুলে ফেলেন, শুরুতে 2-1টা যদি তুলে ফেলে দেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই কাল ভাইরাস, শোষকগোত্রী পোকা যেমন সাদামাছি, এফিড, জেসিড, থিপস, এদের মাধ্যমে সংক্রামিত হয়। এই গাছটা ধরুন সংক্রামিত হয়েছে, এই গাছ থেকে আবার ওই গাছে ওই পোকাটা যদি বসে, ওখান থেকে ভাইরাসের মতন, এটার যে মোজাইক ভাইরাস, অর্থাৎ মোজাইক যে ভাইরাস, পাতা, ঠিক আপনারা বাড়িতে দেখবেন যে বাড়িতে মোজাক পাথর বসালে যেমন পাতার কালার হয়, আমি আপনাদেরকে চাইলে আমি আপনাদেরকে সাইডে ভিডিও ছবিটা দিয়ে দেখাতে পারি, কিন্তু সময় না থাকলে আমি এডিটিং করবো না, ডাইরেক্ট এই ভিডিও আমি আপনাদেরকে কথার মাধ্যমে বলে দেবো। তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে হবে, কারণ আপনারা যেহেতু কৃষক, আপনারা সব কিছু বুঝতে পারছেন যে আমি কী বলছি, কী বলছি না। আজ আপনাদের কাল্লা গাছের যে ডগা কুচকে যাচ্ছে,
এইটা সবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা আপনি এই ভিডিওটা দেখতে পারবেন, দেখবেন যে এই কাল্লা গাছ কুচকে যাচ্ছে, তার মানে হয়তো দেখবেন এই কাল্লা গাছে রাসায়নিক সার কিন্তু গোড়ার মধ্যে দেবেন না। রাসায়নিক সার সবসময় একটু ডিস্টেন্সে দেবেন। ডিস্টেন্সে দিলে কি হবে, আপনি যদি গাছের গোড়ায় দিয়ে দেন, প্রথম বলছি আপনি যদি গাছের গোড়ায় দিয়ে দেন রাসায়নিক সার কিংবা খোল হোক কিংবা যে কোনো সার হোক এই গাছের গোড়ায় দিয়ে দেন, তাহলে কিন্তু ওই সারের সংস্পর্শে কিন্তু আপনার শিকড়ের সংস্পর্শে সার যদি লাগে তাহলে আপনার শিকড়ে কিন্তু সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারবে, শিকড় ড্যামেজ হয়ে যাবে, সেখানে আপনার গাছ ডগা কিন্তু আর খাবার টানতে পারবে না মাটি থেকে, এই গাছের ডগা কিন্তু কুচকে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। গাছে খাবার দেবেন কিংবা রাসায়নিক সার দেবেন কিংবা গাছের প্রয়োজনীয় খাবার যে সমস্ত খাবার আপনি ইউজ করছেন সেটা খাবার দেবেন একটু দূরে দিলে কি হবে, আপনার ওই যে শিকড়ের যে ইনফেকশন কিংবা শিকড়ে যে ফাঙ্গাস কিংবা শিকড়ের যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার জন্ম হয়, সেই ব্যাকটেরিয়ার জন্ম থেকে কিংবা ফাঙ্গাসের নষ্ট থেকে কিংবা আপনার শিকড়কে সুরক্ষিত রাখার থেকে আপনি দূরে রাখুন, আপনার অবশ্যই গাছ ভালো থাকবে। আর বিশদ জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করুন। আপনার গাছে যদি কাল্লা ধরছে, বর্তমানে কাল্লার বাজার মূল্য হচ্ছে প্রতি কেজিতে 60 টাকা। বন্ধুরা, আপনারা যে তাড়াতাড়ি কাল্লা বের করতে পারবেন বাজারে, তার কাল্লায় প্রথম হাই দাম পাবেন। তাই কাল্লা গাছের পরিচর্যা করুন। বর্তমানে কাল্লার দাম প্রচুর, আর সেই প্রচুরত্ব দাম পেতে গেলে আপনি এই কাল্লা গাছের খুবই গুরুত্বপূর্ণ বাড়াতে হবে। কাল্লা গাছের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এখান থেকে অধিক টাকা আপনারা রোজগার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু-বান্ধব শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই সাবস্ক্রাইবের পিছনে আপনার গুরুত্বপূর্ণ কথা, আপনারা প্রয়োজনীয় ভিডিও নেক্সট পরবর্তী সময়ে আবার পেয়ে যাবেন। থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।